2026 সালের ফেব্রুয়ারি মাসটা বৃশ্চিক রাশির জন্য পরিবার গুরুত্বপূর্ণ হবে, কারণ ফেব্রুয়ারি মাসে 4টি গ্রহ আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবেন। আজকের এই রাশিফলটি সকল বৃশ্চিক রাশির জন্য খুবই বিশেষ, কারণ এটি শুধুমাত্র রাশিফল নয়। আজকে আপনি এই পর্বে জানবেন আপনার চতুর্থ ঘর সম্বন্ধে, কারণ এই চতুর্থ ঘর আপনার জীবনের মূল বলা যায়, যেখান থেকে আপনার উৎপত্তি, যেখান থেকে আপনার সকল কিছু শুরু হয়। তা শুধুমাত্র কিছু বিষয়েই সীমিত থাকছে না। এই যেমন আপনার চতুর্থ ঘরে আগের থেকেই রাহুর অবস্থান রয়েছে এবং এটি থাকবে আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত, মানে প্রায় 1 বছরের কাছাকাছি। তো যেহেতু সূর্য আপনার চতুর্থ ঘরে যাবেন, তো সেখানে একটি অন্ধবিশ্বাস জন্ম নিতে পারে যে সূর্য রাহু মানেই গ্রহণ দোষ, জীবনে অশান্তি, পারিবারিক কলহ আদি ইত্যাদি আপনাকে ভয় দেখাতে পারে। কিন্তু আজকের এই পর্বটি যদি আপনি শোনেন, তাহলে একদম সঠিক বিষয়ে অবগত হবেন এবং সেই সকল অন্ধবিশ্বাসকে নিংড়ে ফেলে নিজের জীবনে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে সুখী হবেন। শুক্র এবং মঙ্গল একসাথে তৃতীয় ঘরে থাকাকালীন জীবনসঙ্গীর সাথে ছোট ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, এবং যখন 6ই ফেব্রুয়ারি আপনার সপ্তম এবং দ্বাদশপতি শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করবেন, তখন সাধারণত আপনার জীবনে দুটি দিক থেকে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। সাধারণত চতুর্থ ঘরে সপ্তমপতির অবস্থান জাতক জাতিকাদের বিবাহ যোগ তৈরি করে। বিশেষ করে যদি বিবাহের জন্য কোনো বাধা চলছিল, তাহলে এই সময় সেই বাধা খুব সহজেই অতিক্রম করা যেতে পারে। তাছাড়াও দ্বাদশপতির ফলাফল হিসাবে বিদেশি প্রভাব বাড়তে দেখা যায়। সপ্তম, চতুর্থ এবং দ্বাদশ ঘরের মিলিত ফলাফল আপনার পারিবারিক জীবনের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করে। এই অবস্থান প্রায়শই এমন একজন লালন পালনকারী গৃহমুখী জীবনসঙ্গী নিয়ে আসে, যিনি ভিন্ন সংস্কৃতি থেকে আসতে পারেন, অথবা একই সাথে বিদেশে বসতি স্থাপন বা কিছু ক্ষেত্রে পারিবারিক শান্তিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দেখুন, লোককথা বেশিরভাগ সময়ই যুক্তি ছাড়াই কথা বলে। এই লোককথার জন্মই হয়েছিল কঠিন বিষয়কে সহজ করে বোঝানোর উদ্দেশ্যে, কিন্তু তা পরে অপভ্রংশ হতে থাকে বিভিন্ন ক্ষেত্রে। লোককথা যেমন ছোটদের কবিতা, গান ইত্যাদি উপহার দিয়েছে, তেমন গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে কোনো ধর্মকে ছোট করা, কোনো দেবদেবীকে অপমানিত করা, মানুষকে তার নিজের সাধনায় এগিয়ে যেতে না দেওয়া ইত্যাদি এই সকল বিষয়েরও জন্ম দিয়েছে এবং সমাজে বিষ ছড়িয়ে এসেছে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন লোককথা বিভিন্ন অন্ধবিশ্বাসের জন্ম দিয়েছে। অন্ধবিশ্বাস বলে কোনো উপায় নেই, তার পাশাপাশি এটাও বলে আসরিক পদ্ধতি অবলম্বন করলে নাকি সব সম্ভব। কিন্তু এখানে বেশ কিছু সমস্যাও রয়েছে। যদিও কালা জাদু, টোনা এগুলি কিছু ক্ষেত্রে কাজ করলেও কিন্তু বেশিরভাগটাই নকল। বিশেষ করে এই নকল বিষয়গুলি অনেক আগেই লুপ্তপ্রায় হয়ে গেছে বলা যায়, আর এখন যেগুলি হচ্ছে তার বেশিরভাগটি কোনো কাজের নয়। তাই অন্ধবিশ্বাসে ভিড় যতই থাক, আমরা আপনাকে ভয় দেখাই না, বরং ভয় দূর করার চেষ্টা করি। অন্ধবিশ্বাস আপনাকে সঠিক পথ দেখায় না, সঠিক পথে যেতে দেয় না, ভ্রমিত করে। তাই জীবনে একটু শান্তির জন্য হলেও অন্তত এই অন্ধবিশ্বাস থেকে বিরত থাকুন এবং সঠিক জানুন যে আপনার চতুর্থ ঘর কী এবং ওই 4টি গ্রহ কোন ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে যাচ্ছেন এবং তার প্রভাব কেমন থাকবে। প্রথমে আমরা এক এক করে 4টি গ্রহের ফলাফল বলবো, তারপর আমরা 4টি গ্রহ চতুর্থ ঘরে থাকলে কি হবে তাও বলবো। চলুন তাহলে প্রথমেই দেখি এই ফেব্রুয়ারি মাসে আপনার বৃশ্চিক রাশির গ্রহ অবস্থান কেমন থাকছে এবং তার ফলে ফেব্রুয়ারি মাসে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা কেমন থাকবে। দেখুন, এই মুহূর্তে আপনি ফেব্রুয়ারি মাসের একটি পরিষ্কার ছক দেখছেন, যেখানে আপনার রাশি অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল আপনার তৃতীয় ঘরে, দশমপতি সূর্য তৃতীয় ঘরে, অষ্টম এবং একাদশপতি বুধ তৃতীয় ঘরে এবং আপনার সপ্তম এবং দ্বাদশপতি শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছেন। তবে এই গ্রহগুলি এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনার চতুর্থ ঘরে এসে যাবে। কবে কবে না, 3রা ফেব্রুয়ারি বুধ আপনার চতুর্থ ঘরে, 6ই ফেব্রুয়ারি শুক্র আপনার চতুর্থ ঘরে যাবেন, 13ই ফেব্রুয়ারি সূর্য আপনার চতুর্থ ঘরে যাবেন এবং আগামী 23শে ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করবেন আপনার চতুর্থ ঘরে। তাছাড়াও পুরো ফেব্রুয়ারি মাসে আপনার পঞ্চম ঘরে শনি, অষ্টম ঘরে বৃহস্পতি, চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু। চলুন এবার জানি আপনার চতুর্থ ঘর সম্পর্কে। চতুর্থ ঘর মানেই কিন্তু শুধুমাত্র গাড়ি বাড়ি নয়, এটা হচ্ছে আপনার নিজের ভেতরের আশ্রয়, মানসিক শান্তি, নিজের জায়গা। বৃশ্চিক রাশির জন্য এই ঘরটা এমন একটা জায়গা যেখানে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে আমি আসলে কি চাই, কোন জায়গাটায় আমি সত্যিই শান্ত। আর এই ফেব্রুয়ারি মাসে 4টি গ্রহ একে একে চতুর্থ ঘরে প্রবেশ করবে। এটা আসলে এক ধরনের ইনার আপগ্রেড ফেজ বলা যায়। তো সূর্য চতুর্থ ঘরে যখন দশমপতি হয়ে যাবেন, তখন নিজের ঘর, পরিবার ও ব্যক্তিগত জীবনে নেতৃত্ব দেওয়া, নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, কাজ এবং ব্যক্তিগত জীবনে খুব সুন্দর ব্যালেন্স তৈরি হওয়া, এইগুলি কিন্তু এই সময় দেখা যেতে পারে। এটা কিন্তু সেই সময় যখন মানুষ আর বাইরে নয়, নিজের ভেতরের আলোটা খুঁজে পায়। বুধ যখন অষ্টম এবং একাদশপতি হয়ে আপনার চতুর্থ ঘরে যাবেন, তখন আপনার মন পরিষ্কার থাকবে, পরিবারের সঙ্গে কথা বলার ধরন উন্নত হবে, পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সুযোগ আসে।
অষ্টমপতি হওয়ার ফলে ভেতরের জটগুলি খুলে যায়, একাদশপতি হওয়ার ফলে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন ভাবনা আসে। আর এই সময়টাকে বলা হচ্ছে মাইন্ড হিলিং ফেজ। শুক্র চতুর্থ ঘরে সপ্তম এবং দ্বাদশপতি হয়ে যখন আসবেন, তখন আপনার ঘরের শান্তি এবং সৌন্দর্য, সম্পর্কের উষ্ণতা, নিজের কমফোর্ট জোন গড়ে তোলা, এইগুলি হতে দেখা যায়। অনেকের এই সময় ঘর সাজানো, নিজের জন্য সময় বের করা, সম্পর্ককে আরও মোলায়েম করে তোলা, এগুলি কিন্তু হতে দেখা যায়। মঙ্গল যখন আপনার রাশি লগ্নের অধিপতি এবং ষষ্ঠপতি হয়ে চতুর্থ ঘরে যাবেন, তখন নিজের সীমানা নিজে ঠিক করার শক্তি আসবে আপনার মধ্যে, ভেতরে সাহস জাগবে, পরিবার এবং জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষমতা বাড়বে। কিন্তু এই ক্ষমতা মানে কিন্তু আক্রমণাত্মক ভাব নয়। এই সময় বিশেষ করে আপনার নিজের শান্তির জন্য লড়াই করার শক্তি বাড়বে। এবারে জানুন, 4টি গ্রহ একসাথে যখন চতুর্থ ঘরে থাকবে, তখন তার আশীর্বাদটা কি? এটা কোনো অশান্ত যোগ নয়, এটা হচ্ছে আপনার নিজের জীবনের ভিতকে মজবুত করার সময়, মানসিকভাবে পরিণত হওয়ার সময়। কোথায় থাকলে শান্ত সেটা বোঝা যায়, নিজের জীবন নিজে গুছিয়ে নেওয়া যায়। অনেকের এই সময় নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানসিক অধ্যায়ও কিন্তু শুরু হতে পারে। এবারে দেখুন, রাহু আগের থেকেই যেহেতু চতুর্থ ঘরে আছে, তাই রাহু এখানে মানে পুরনো সীমা ভাঙা, নিজের মতন করে জীবন ভাবা, কনভেনশনাল চিন্তা থেকে বেরোনো। যখন অন্য গ্রহগুলো আসে, তখন রাহু আর বিভ্রান্ত করে না, বরং নতুন দিক দেখায়। এটা এমন একটা সময় যখন মানুষের নিজের শান্তি কিন্তু নিজের ওপরেই নির্ভর করে। তাছাড়াও একটি অন্ধবিশ্বাস ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে সূর্য এবং রাহু যদি একসাথে থাকে, তাহলে কি এটি সবসময় গ্রহণ দোষ? অবশ্যই এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বলবো, সবসময় সূর্য এবং রাহু একসাথে থাকলেই কিন্তু গ্রহণ দোষ নয়। এটা অনেক ক্ষেত্রে আত্মপরিচয়ের জাগরণ, নতুন ভয় কাটিয়ে ওঠা এবং নিজের ভেতরের আলোকে চিনে নেওয়া। যদি সচেতন থাকা যায়, তাহলে এই যোগ থেকে আসে আপনার জীবনের পরিষ্কার ভাবধারা এবং আপনার মধ্যে একটা আশাবাদী মনোভাব দেখা যায়। চতুর্থ ঘর সম্পর্কে আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন সূর্য বৃশ্চিক রাশির দশমপতি হয়ে চতুর্থ ঘরে আসছেন, যেখানে আগের থেকেই রাহুর অবস্থান রয়েছে। তাহলে কি সেটা গ্রহণ দোষ বোঝায়, নাকি আরও অন্য কিছু বিষয় আছে? দেখুন, শাস্ত্রীয়ভাবে গ্রহণ দোষ তখনই পূর্ণ হয় যখন সূর্য রাহু বা চন্দ্র রাহু ডিগ্রিতে খুব কাছাকাছি থাকে। কিন্তু যদি সূর্য ও রাহুর মধ্যে ডিগ্রিতে দূরত্ব থাকে, তাহলে একে বলা হয় সূর্য রাহু যুতি, কিন্তু এটা পূর্ণ গ্রহণ নয়। চতুর্থ ঘরে এই যোগ মানে মনের অস্থিরতা, বাইরে সব ঠিকঠাক কিন্তু ভেতরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি যেন দেখা যায়। বাড়িতে বা মায়ের সঙ্গে কথা কাটাকাটি অথবা দূরত্ব, নিজের সিদ্ধান্তে কনফিউশন এবং কিছু ক্ষেত্রে নিজের ইগো এই সময় বৃষ্টিপাতের বুদবুদের মতোই কিন্তু ক্ষণস্থায়ী হয়, যাকে আমরা সহজ বাংলায় বলতে পারি ধোপে টেকে না। কর্মজীবন বনাম সংসার এখানে দেখা যায়। সূর্য এখানে অথরিটি এবং আত্মপরিচয় দেন, রাহু সেটাকে অস্বাভাবিক পথে নিয়ে যেতে চায়। এটা এক ধরনের ইন্টেন্স কার্মিক সেটআপ বলা যেতে পারে, যেখানে মানুষকে ইগো ছাঁটায়, ভেতরের ভয়কে চিনে নেওয়া, বাড়ি সংসার নিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে শেখায়। এই সময় সূর্যকে শক্তিশালী করতে হয়। প্রত্যেকদিন সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্যদান এবং বাড়ি অকারণে অন্ধকার না রাখা, এগুলি কিন্তু করা গুরুত্বপূর্ণ। তাছাড়াও মায়ের আশীর্বাদ নেওয়া, মায়ের সেবা করা এবং রবিবার দিন লাল রঙের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে যাওয়া, এগুলি কিন্তু সূর্যকে শক্তিশালী করে। আরও একটি প্রশ্ন রয়েছে, বৃশ্চিক রাশি সপ্তমপতি বুধ রাহুর সাথে সংযোগ করবে, তার প্রভাব বিবাহিত জীবনে কেমন হতে পারে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনুন। দেখুন, বুধ হচ্ছেন যোগাযোগ, বুদ্ধি, কথা এবং যুক্তি, আর রাহু হচ্ছে অতিরঞ্জন, গোপনীয়তা, ভিন্নতা। তো সপ্তম ঘরের কারক মানে হচ্ছে দাম্পত্য সম্পর্ক, মানে সম্পর্কটা দাঁড়িয়ে থাকবে কথাবার্তা আর মানসিক বোঝাপড়ার উপর। কিন্তু রাহু থাকলে সেখানে আসে টুইস্ট। ভালো দিক হচ্ছে জীবনসঙ্গী খুবই ইন্টেলিজেন্ট, স্মার্ট, মডার্ন মাইন্ডসেটের, একে অপরের সঙ্গে অনেক কথা, আলোচনা, আইডিয়া শেয়ার। ব্যবসা বা কাজের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সাহায্য প্রাপ্তি, লং ডিস্টেন্স বা ভিন্ন ব্যাকগ্রাউন্ডের সঙ্গী থাকার সম্ভাবনা। চ্যালেঞ্জের দিকও আছে, সচেতন না হলে ভুল বোঝাবুঝি খুব তাড়াতাড়ি তৈরি হয়। কথা লুকোনো, অর্ধসত্য, দুশ্চিন্তা বা তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আরও একটা চিন্তাধারা, যেমন আমি ঠিক তুমি ভুল, এই যে মানসিকতা, এই মানসিকতার কিন্তু জন্ম নিয়ে নেয় এই সময়। রাগের সময় বলা কথা পরে সমস্যা আনে। আর এই যোগ থাকাকালীন দাম্পত্য কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয়, এবং বুধবার দিন সবুজ রঙের ব্যবহার কিন্তু অতিরিক্ত নয়। সম্ভব হলে একসঙ্গে পূজা, ধ্যান, শান্ত সময় কাটানো, এগুলি একসঙ্গে করলে কিন্তু বুধ শক্তিশালী হয়। এই যোগে নীরবতা সবচেয়ে বড় শত্রু, আর সৎ যোগাযোগ হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। এই সময় যদি কোনো ব্যক্তি ভাবেন যে পাশের বাড়ি শুনছে, তাই নীরবতা বজায় রাখবো, কোনো কথা বলবো না, নীরবতাই আসল উত্তর, তাহলে কিন্তু এই সময়টা ভুল হবে। এই সময় নীরবতা নয়, এই সময় কিন্তু কথাবার্তা এবং আলোচনার মাধ্যমে সবকিছু ক্লিয়ার করতে হবে। প্রয়োজন হলে বাড়ি থেকে নির্জন কোথাও স্থানে গিয়ে এইসব কথাবার্তা বলা যেতে পারে, কিন্তু প্রয়োজন হবে এই সময় কথাবার্তার এবং আলোচনার। তাই এই দিকটা গুরুত্ব দেওয়া উচিত। তাছাড়াও চতুর্থ ঘরে সপ্তম এবং দ্বাদশপতি যখন যাবেন,
তখন বিশেষ করে স্বামী স্ত্রী এবং পারিবারিক জীবনে প্রভাব পড়ে। স্বামী স্ত্রী সাধারণত লালন পালন করেন, মাতৃসুলভ আচরণ করেন, যত্নশীল হন এবং বাড়িতে একটি শক্তিশালী সহায়ক ভূমিকা পালন করেন। স্বামী স্ত্রী প্রায়শই একটি আরামদায়ক, বিলাসবহুল এবং নান্দনিক জীবনযাপনের পরিবেশ তৈরিতে সহায়তা করেন। বিবাহ এবং বিদেশি সংযোগ দেখা যায়, যেহেতু দ্বাদশ স্থান বিদেশি জমি, খরচ, ব্যক্তিগত জীবন এইরকম সম্পর্কে জড়িত, তাই স্বামী স্ত্রী দূরবর্তী স্থান বা ভিন্ন সংস্কৃতি থেকে আসতে পারেন। এর অর্থ হচ্ছে বিবাহ অনেক দূরে হতে পারে, তাছাড়াও জন্মস্থান থেকে দূরে বসবাসের দিকে পরিচালিত করে। তাছাড়াও সম্পত্তি এবং আরামের দিকে প্রভাব ফেলে। এই স্থানটি সাধারণত জমি, বাড়ি ইত্যাদি সম্পত্তি অর্জনের স্থান, তো প্রায়শই এই যোগ কিন্তু বিলাসবহুল জীবনযাত্রার দিকে নিয়ে যায়। সম্ভাব্য চ্যালেঞ্জও থাকবে। যদি সপ্তমপতি পীড়িত থাকেন তাহলে বাড়ির মধ্যে মানসিক অশান্তি, পারিবারিক শান্তির অভাব, সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা অথবা স্বামী বা স্ত্রী বাড়িতে মানিয়ে নেওয়ার সমস্যা অনেক সময় দেখা যায়, তবে সকলের ক্ষেত্রে কিন্তু এগুলি হয় না। চলুন এবার ফেব্রুয়ারি মাসের রাশিফল বলি। আপনার স্বাস্থ্য দিয়ে শুরু করি। আপনার রাশি অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে তঙ্গী থাকছেন আগামী 23 তারিখ পর্যন্ত। এদিকে বৃহস্পতি আপনার অষ্টম ঘরে রয়েছেন। পঞ্চম ঘরে শনি আর অষ্টম ঘরে বৃহস্পতি, এই অবস্থানের কারণে মেদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি মেদ এবং চর্বির কারক, তাই ফেব্রুয়ারি মাসে আপনি হজম প্রক্রিয়া, কোষ্ঠকাঠিন্য বা পেট সংক্রান্ত সমস্যা দেখতে পেতে পারেন। এছাড়াও দাঁত বা ত্বক সংক্রান্ত কিছু ছোটোখাটো সমস্যাও হতে পারে। সতর্ক থাকুন এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং প্রয়োজনে ডাক্তার দেখান। শিক্ষার ব্যাপারে পঞ্চম ঘরে শনি একজন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম করাবেন। বিশেষ করে যারা লেখাপড়ার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করছে তারা সাফল্য পাবে, হাল ছাড়া যাবে না। শনি পঞ্চম ঘরে থাকলে লেখাপড়া নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই সময় অলসতা একদম নয়, লেখাপড়ায় কিন্তু পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। প্রেম ও সম্পর্কের দিক থেকে পঞ্চম ঘরে শনি থাকায় আপনার সঙ্গীর স্বভাব এই সময় কিছুটা জেদি হতে পারে, আর কোনো কথা বা আচরণ আপনাকে কষ্ট দিতে পারে। তবে অনুভূতি এবং সম্পর্কের টান শক্তিশালী থাকবে। বিনা কারণে হঠাৎ ঝগড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কারণ পঞ্চমপতি বৃহস্পতি অষ্টম ঘরে, আর তার ফলে কিন্তু পরিস্থিতি ধৈর্য ধরে নিয়ন্ত্রণ করতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে শুক্র এবং মঙ্গল একসাথে তৃতীয় ঘরে আছেন। প্রথমেই যেমনটা বললাম, এবং 6 ফেব্রুয়ারি শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করবেন। জীবনসঙ্গীর সাথে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে এই সময়। তাছাড়াও আপনারা দুজনে মিলে সম্পত্তি কেনাবেচা বা নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন। তবে সব মিলিয়ে সময়টি কিন্তু বেশ ভালো। শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো রকম অন্ধবিশ্বাসে কান দেবেন না। এবারে চলুন আপনার ভাগ্য এবং কেরিয়ারের দিকটা দেখা যাক। আপনার নবম ঘরের অধিপতি হচ্ছেন চন্দ্র এবং দশম ঘরের অধিপতি হচ্ছেন সূর্য। আপনার ভাগ্য এই সময় কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, কারণ লগ্নের অধিপতি মঙ্গল উচ্চস্থ হয়ে ভাগ্যস্থানকে দেখছেন। শুক্র এবং বুধের শুভ দৃষ্টিও কিন্তু সেখানে পড়ছে। যে কোনো কেনাবেচা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু এই মাসের শুরুতেই সেরে ফেলতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে দশম ঘরে কেতু থাকায় কিছুটা উদাসীনতা বা দ্বিধা কাজ করতে পারে। তবে 13 ফেব্রুয়ারির পর যখন সূর্য নিজের ঘরেই দৃষ্টি দেবেন, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য ভালো খবর, 13 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু নতুন চাকরির জন্য খুব ভালো সময়, শুভ সময়। হোটেল, গেস্ট হাউস, কম্পিউটার, মেশিনারি এইসব ব্যবসায় লাভ হবে। তাছাড়াও যে কোনো কুটির শিল্পে যদি আপনি যুক্ত থাকেন তাহলেও কিন্তু সেই দিকটা আপনার জন্য ভালো হবে। এই ফেব্রুয়ারি মাসে এই কিছু সমস্যা যেহেতু আপনার রয়েছে, তাই এই ফেব্রুয়ারি মাসে কিছু উপায় আপনি করতে পারেন। এই যেমন প্রত্যেকদিন সকালে উঠে সূর্য প্রণাম করুন, মায়ের সেবা করুন এবং তার আশীর্বাদ নিয়ে কাজ করুন। মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করুন বা শ্রবণ করুন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনায় করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মার্চ মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।